বা বাসায় থাকলে শহরে থাকলেও তুমি সেট করতে পারবে এক্সপেরিমেন্টটা। আর আমার ক্লাস শেষ হওয়ার পরে ম্যাডাম তোমাদের ক্লাস নেবে, তো এর মাঝে তোমার 5 মিনিট গ্যাপ থাকবে, ম্যাডাম তারপরে লগ ইন করবে, তো করে তোমার ক্লাস শুরু করবে। তো তোমরা 5 মিনিট ওয়েট করবা। আর ম্যাডাম আমাকে যে নিউজটা দিয়েছে যে তোমরা যখন ম্যাডামের ক্লাস শুরু হবে তার আগে ওই যে 5 মিনিট ব্রেক থাকবে, সেই 5 মিনিটের মধ্যে তোমরা একটা ক্যালকুলেটর এবং যদি খাতা বা কাগজ থাকে তোমাদের সামনে সাথে নিয়ে বসার জন্য, কাগজ কলম এবং ক্যালকুলেটর। যেহেতু ওখানে সুগারকেন সেটের মনে কিছু ক্যালকুলেশন আছে যেগুলি তোমাদের অনলাইনে হোক আর অফলাইনে হোক পরীক্ষা, তোমাদের ওইগুলি পরীক্ষায় থাকবেই ওখান থেকে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা কেয়ারফুলি শুনতে হবে। ওকে, সো আমার এক্সপেরিমেন্টটা যেটা একদম মানে বলবো যে বলছিলাম যে থার্ড ইয়ারের মধ্যে সবচেয়ে ছোট এক্সপেরিমেন্ট এবং সবচেয়ে ইজিয়েস্ট এক্সপেরিমেন্ট ছিল। আরেকটা বিষয় ছিল যে যদিও আমি বলছিলাম যে ফিজিক্যালি এক্সপেরিমেন্টটা সেট করলে তোমরা ইফেক্টটা দেখতে পাবা, কিন্তু ফিজিক্যালি দেখা যায় যেটা যে ফিল্ডে এক্সপেরিমেন্ট সেট করার পরে আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন সময় দেখা যায় এমন এক সময় এক্সপেরিমেন্ট গুলি পরে দেওয়া হয়, ঈদের ছুটি বা কোনো একটা ছুটি পড়ে যায়, ছাত্ররা চলে যায়, ফলে এটার আর সেই রকম মেইনটেনেন্স হয় না, ফলে ওইভাবে ইফেক্টটা অনেক সময় অনেক গ্রুপ দেখতে পায় না। ওকে, সো টাইটেলটা ছিল যে ইভালুয়েশন অফ দ্য ইফেক্ট অফ ডিফারেন্ট ময়েশ্চার স্ট্রেস অন দ্য গ্রোথ এন্ড ইল্ড অফ এ ক্রপ গ্রোন ইন এ পট। সো পটের মধ্যে আমরা যে কোনো ক্রপ, এটা আমরা কখনো রাইস কাল্টিভেট করা যেতে পারে, কখনো হুইট, কখনো মেইজ, যেই ধরনের তুমি যেই ক্রপের ইফেক্ট দেখতে চাও তার আগে জানতে হবে তার অপটিমাম ময়েশ্চার লেভেল কিরকম। যেমন কিছু যদি অ্যাকুয়াটিক প্ল্যান্ট তুমি হয় কোনো ক্রপ, তাহলে অ্যাকুয়াটিক ক্রপের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ড্রাউট, লো ময়েশ্চার কন্ডিশনে সে স্ট্রেসে পড়বে, হাই ময়েশ্চার কন্ডিশনে সে নরমাল তার গ্রোথ হবে। আবার যদি যেই ক্রপ গুলি ড্রাই সয়েল পছন্দ করে তাদের ক্ষেত্রে তোমার ময়েস্ট ওয়াটার লক সয়েল হলে সেই ক্ষেত্রে তার সাফোকেশন হয়ে সেই গাছগুলি স্ট্রেসে পড়বে এবং মারা যাবে। যেমন তোমরা পড়েছো ল্যান্টিলের ক্ষেত্রে ল্যান্টিল পানি যেমন সহ্য করতে পারে না, ঠিক একইভাবে রাইসের ক্ষেত্রে যদি রাইস আবার তোমার ওয়াটার লাভিং অনেক ক্ষেত্রে, সো সেক্ষেত্রে রাইসের ক্ষেত্রে আবার তোমার ড্রাউট যদি হয় তাহলে বা ময়েশ্চার যদি কমে যায় বা না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমার সে স্ট্রেসে পড়বে। সো আমরা যে তোমার স্ট্রেস কি, প্রথমে যদিও এই বিষয়গুলি তোমাদের থিওরিতে আলোচনা হয়েছে, তারপর আমরা জাস্ট একবার একটু চোখ বুলিয়ে নিচ্ছি যে স্ট্রেস মিন্স কনস্ট্রেনিং ইনফ্লুয়েন্স প্রেশার অফ দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এখানে হতে পারে টেম্পারেচার, লাইট, হতে পারে ময়েশ্চার, হতে পারে তোমার ইনসেক্ট, হতে পারে তোমার উইডস বা যে কোনো ধরনের অর্গানিজম হতে পারে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে যত কিছু আছে তাদের দ্বারা যে অন প্ল্যান্টস হোয়ার দ্য ইফেক্ট ইজ হার্মফুল, যখন তার ইফেক্টটা হবে, এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলির কথা বলা হলো, তার ইফেক্টটা যখনই হার্মফুল হবে তখনই তাকে আমরা বলবো যে কন্টিনিউয়াস কোন একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের প্রেসারের কারণে যদি গাছের গ্রোথ স্টান্টেড হয়ে যায়, ইল্ড রিডিউস হয় বা কোয়ালিটি রিডিউস হয়, সেটাকে আমরা তখন স্ট্রেস বলতে পারি। সো স্ট্রেস দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা হলো ইলাস্টিক স্ট্রেস আর একটা প্লাস্টিক স্ট্রেস। তোমরা ইলাস্টিক আর প্লাস্টিক নাম থেকে বুঝতে পারছো, ইলাস্টিক যেমন টান দিয়ে যদি আমি ছেড়ে দিই তাহলে আবার সে পূর্ব অবস্থায় ফিরে আসে, প্লাস্টিককে যদি তুমি টানতে থাকো তাহলে একটা সময় পরে সে ভেঙে যাবে, সে আর নিজের অবস্থায় ব্যাক করবে না। সো স্ট্রেসের ক্ষেত্রে ঠিক একইভাবে যে ইলাস্টিক স্ট্রেসের ক্ষেত্রে দ্য রিঅ্যাকশন ইজ টেম্পোরারি and the plant reverts back to its original state when the stress period is over. সো অনেক সময় দেখো যে পটের মধ্যে তোমার গাছ লাগিয়েছো, গাছের মধ্যে হঠাৎ করে দেখলা যে বিকালবেলা গাছ নেতিয়ে পড়েছে, তুমি একটু পানি আবার সাপ্লাই করো, দেখবো যে আবার গাছ আগের অবস্থায় ফিরে আসছে। যতক্ষণ যদি সে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে চলে যায় সেক্ষেত্রে হয়তো বা সে রিকভার হবে না, মানে এক্সট্রিম পর্যায়ে, এক্সট্রিম পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত সে তার আগের অবস্থায় ফিরে আসতে পারে। গাছে নাইট্রোজেনের ঘাটতি হয়েছে, গাছ ইয়েলো হয়ে গেছে, তুমি নাইট্রোজেন সাপ্লাই করো, গাছ আবার গ্রিনিশ হয়ে যাবে। বা উইডের গ্রোথ হয়েছে, সেখানে উইডের দ্বারা সাথে সে পেরে উঠছে না, উইডকে তোমার রিমুভ করে দাও, গাছ আবার তার আগের অবস্থায় ফিরে আসতে পারে। সো এই ধরনের ইলাস্টিক স্ট্রেস থাকতে পারে। আর on the other hand, the plants are deformed and changes are not reversible in case of plastic stress. So যখন সে এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন যখন পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে চলে যায়, তখন গাছকে যতই তুমি যদি ওয়াটার শর্টেজের কারণে সে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে চলে যায়, তাহলে কিন্তু সে আর তার আগের অবস্থায় ফিরে আসবে না, তুমি যত পরিমাণ তাকে তুমি ময়েশ্চার সাপ্লাই করো না কেন। তো এখানে দুই ভাবে আমরা স্ট্রেস কে ভাগ করেছি, একটা হলো অ্যাবায়োটিক স্ট্রেস, আর স্ট্রেস বলতে স্ট্রেস ফ্যাক্টরস গুলি যে একটা হলো বায়োটিক, একটা অ্যাবায়োটিক স্ট্রেস। বায়োটিক স্ট্রেসের মধ্যে যেমন ইনসেক্ট আছে,
বা নেমাটোড আছে, মাইক্রো অর্গানিজমস আছে বিভিন্ন ধরনের। মাইক্রো অর্গানিজম মধ্যে ধরো যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস যে কোনো ধরনের হতে পারে, এন্ড ডিজিজেস, উইডস হতে পারে, বা পপুলেশন ডেনসিটি হতে পারে, গাছের সংখ্যা দিকের কারণেও হতে পারে। এটা যেগুলি যে স্ট্রেস গুলি তার বায়োলজিক্যাল এজেন্টস দ্বারা হয় সেগুলিকে আমরা বায়োটিক স্ট্রেস বলেছি। আর অ্যাবায়োটিক স্ট্রেস গুলি যেগুলি যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মাধ্যমে যে স্ট্রেস গুলি হয় সেগুলিকে আমরা বলেছি একটা হলো ওয়াটারের দ্বারা ওয়াটার ডেফিসিট হতে পারে, এক্সেস হতে পারে। এক্সেস ওয়াটার যদি হয় তোমরা জানো এটা ফ্লাড, ডেফিসিট হলে ড্রাউট। তো তোমাদের এগুলি অলরেডি থিওরিতে তোমরা পড়েছো। লাইটের ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট হতে পারে, আবার এক্সেস লাইটের কারণে হতে পারে। টেম্পারেচারের কারণে হাই টেম্পারেচার হতে পারে, লো টেম্পারেচার হতে পারে। হাই টেম্পারেচার তোমার হিট শক, লো টেম্পারেচার কোল্ড স্ট্রেস। কেমিক্যালস এর কারণে যেমন সল্ট, স্যালাইনিটি হতে পারে, বা গ্যাসের কারণে হতে পারে। তারপর আদার্স এর মধ্যে উইন্ড, প্রেসার, সাউন্ড, ইলেকট্রিসিটি ইত্যাদি কারণে হতে পারে। তো ইত্যাদি কারণে কিভাবে হতে পারে, যে ওয়াটারের ক্ষেত্রে যদি ধরো আমি একটু আগে বলতেছিলাম যে অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে যখন ওয়াটার ডেফিসিট হবে তখন সে স্ট্রেসে পড়বে, কিন্তু এক্সেস হলে তার জন্য ঠিক আছে। আবার যখন তোমার যে ক্রপগুলি ড্রাই কন্ডিশন পছন্দ করে তাদের জন্য এক্সেস হলে তোমার তার স্ট্রেসে পড়বে। আবার ডেফিসিট হলে বা যদি ড্রাই কন্ডিশন থাকে তাহলে তাদের গ্রোথ ভালো হবে। তো তবে আবার যেসব ক্রপ তোমার ফিল ক্যাপাসিটিতে সবসময় ময়েশ্চার পছন্দ করে তাদের জন্য তোমার ডেফিসিট বা এক্সেস দুইটাই তাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো লাইটের ক্ষেত্রে একইভাবে টেম্পারেচারের কারণে। আবার কখনো কখনো তাদের ইফেক্ট গুলি একসাথে হতে পারে। যেমন এই বছর তোমরা জাস্ট কিছুদিন আগেই তোমরা দেখেছো যে গাছ ধানের চিটা হয়ে গেছে, তোমরা অনেক জায়গায় পেপারে পড়েছো যে সাদা হয়ে গেছে গাছের ফ্লাওয়ারিং। তো এটা কেন হয়েছে তোমরা হয়তোবা অনেকেই জানো। যে যে সময়টা হয়েছে সেই সময়ে প্রচন্ড হিট শক চলতেছিল আমাদের দেশে। তাপমাত্রা অনেক বেড়ে গেছিল, প্রায় 40°C বা 35 এর কাছাকাছি চলে গেছিল অনেক জায়গায়। এবং যেই দিন এই ঘটনাটা ঘটেছে সেই দিন আবার খুব ঝোড়ো হাওয়া ছিল। তো সেই হাই উইন্ড স্পিড এবং হাই টেম্পারেচারের কারণে কি হয়েছে, যেই ফ্লাওয়ারিংটা, যে গাছগুলি ওই সময় ফ্লাওয়ারিং এ ছিল ওই দিন এন্থেসিস হয়েছিল, সেইগুলির কারণে যে হাই তোমার টেম্পারেচার থাকার কারণে তোমার স্টিগম্যাটিক ফ্লুইডটা শুকিয়ে গেছে, এবং সাথে যে যখন তোমার হাই উইন্ড স্পিড তোমার ভেলোসিটিতে তোমার প্রবাহিত হয়েছে দীর্ঘ সময় ধরে, তখন তোমার এবং জমিতে যখন পানি ছিল না যেসব জমিতে, সেই সব জমিতে যে পানি না থাকার কারণে তোমার হাই টেম্পারেচার এবং হাই উইন্ড ভেলোসিটির কারণে তোমার স্টিগম্যাটিক ফ্লুইডটা শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়াতে ওই গাছগুলি তোমার জাস্ট স্টেরাইল হয়ে গেছে। তোমার গাছগুলি ওই সময় তো ফ্লাওয়ারিং, ওই দিন যাদের ফ্লাওয়ারিং ছিল তার একদিন আগে যাদের ফ্লাওয়ারিং হয়েছে তাদের জন্য এই সমস্যাটা হয়নি, বা যারা পরে ফ্লাওয়ারিং হয়েছে তাদের জন্য এই সমস্যাটা হয়নি, শুধুমাত্র ওই দিন যারা। তো এই জন্য যেসব এরিয়াতে দেখা গেছে যে ওই দিন পরে গেছে এই ক্রপগুলি, সেই দিন তাদের সেই জমিগুলি সাধারণত নষ্ট হয়েছে। যেমন আমাদের ফিল্ডে তোমার ফ্লাওয়ারিং চলতেছিল ওই সময়, তো আগের গুলিও কোনো সমস্যা হয়নি, পরের গুলিও সমস্যা হয়নি। একই জমিতে দেখা গেছে ওই দিন শুধু ফ্লাওয়ারিং যে গাছগুলি সেগুলিতে আমরা হয়তো গ্রেন পাইনি, কিন্তু পরের দিন যেগুলি ফ্লাওয়ারিং হয়েছে বা আগে হয়েছে সেগুলি তো গ্রেনের পরিমাণ হয়তো বা ইল্ডের পরিমাণ কিছুটা কমে গেছে, কিন্তু একবারে আমাদের লস হয়ে যায়নি। কিন্তু যদি একই দিনে একই সময় যদি ফ্লাওয়ারিং হতো ওই সময়টায়, তাহলে হিট শক এবং হাই উইন্ড প্রেসারের কারণে তোমার একসাথে সম্পূর্ণ জমি তোমার চিটা হয়ে যেত। তো এই ধরনের তোমার ইফেক্ট হতে পারে যে বায়োটিক অ্যাবায়োটিক স্ট্রেসের কারণে। তো এগুলি জাস্ট থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। যে তারপরে আমাদের এই এক্সপেরিমেন্টটা করতে গেলে যে বিষয়গুলি। হ্যাঁ স্যার, আগের স্লাইডটা একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, এটার আগেরটা। কি করবা? থ্যাংক ইউ স্যার। এটা তোমার স্ক্রিনশট নেওয়া লাগবে না, ছবি তোমাদের এই নোট আমি দিয়ে দেব। হ্যাঁ, ওকে। সো অ্যাপারেটাস, কি ধরনের অ্যাপারেটাস লাগবে তোমার? সেক্ষেত্রে আমরা যদি রাইসে, আমি আসলে সিডলিং অফ রাইস লিখেছি, রাইস হতে পারে, মেইজ হতে পারে, হুইট হতে পারে, যে কোনো ধরনের। তো এইবার যেহেতু তোমাদের কোনোর সমস্যা নাই, সরি সম্ভাবনা নাই, তো সেক্ষেত্রে তোমার যে কোনো তোমরা শুধু সিডলিং বলতে পারো। তারপরে পট লাগবে, তোমার সয়েল উইথ ফার্টিলাইজার, যেহেতু মাটি এবং সার পটের পরিমাণ অনুযায়ী লাগবে, এবং ওয়াটার লাগবে। সো মেথোডোলজি আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমরা 9টা পট আমাদের লাগবে। 9টা পটের মধ্যে আমরা
9টা পট কি জন্য, যে আমরা একটা বলছিলাম যে এক্সেস ওয়াটার থাকবে, একটা ওয়াটার থাকবে ফিল ক্যাপাসিটি, আর একটা থাকবে নো ওয়াটার বা ময়েশ্চার স্ট্রেস দিব একটাতে, সো বা ড্রাউট আমরা বলতে পারি। সো এক্ষেত্রে 3টা করে যে কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে তোমরা জানো 3-এর অধিক রেপ্লিকেশন দিতে হয়, যাতে করে যে কোনো একটা সিঙ্গেল রেপ্লিকেশন দিয়ে যদি তুমি এক্সপেরিমেন্ট করো তাহলে দেখা যাবে যে অন্য কোনো কারণে যদি ইফেক্ট হয় তাহলে তুমি সেটা আইডেন্টিফাই করতে পারবে না। সো 3টা হওয়ার কারণে, যে 3টাতে যদি একই ধরনের ভেরিয়েশন হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা তোমার ওই ট্রিটমেন্টটা যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটার কারণে হয়েছে। সো এক্ষেত্রে প্রথমে আমরা যে 9টা পট নেব, 9 পটের মধ্যে আমরা পরিমাণ মতো মাটি ভর্তি করব, এবং সাথে মাটির সাথে তোমার আগেই ফার্টিলাইজার বা আমি কম্পোস্ট যদি অ্যাড করি সেগুলি আগেই ভালো করে মিশ্রিত করে তারপরে আমরা পট ভর্তি করব। ভর্তি করে আমরা 3টা করে পট আমরা সাজাবো, সাজিয়ে তারপরে আমরা সেখানে সিডলিং ট্রান্সপ্লান্ট করব। এখানে সিডলিং যে কোনো ধরনের মেইজ বা রাইস বা হুইট যে কোনো কিছু হতে পারে। সো এটা আমরা এখানে ট্রান্সপ্লান্ট করব। তো ট্রান্সপ্লান্ট করে এখানে আমি 9টা পট দেখিয়েছি, এবং 9টা পটের সাথে 3টা করে, যে 3টাতে আমরা স্ট্যাগনেন্ট ওয়াটার থাকবে সব সময়। এই পটগুলিতে আমরা তোমার সম্পূর্ণ সময়টা বা সিজনটা আমরা যতদিন এই এক্সপেরিমেন্টটা করবো ততদিন পর্যন্ত ওয়াটার লেভেল সে কখনো ফিল ক্যাপাসিটিতে যাবে না, সবসময় স্ট্যাগনেন্ট ওয়াটার থাকবে। ময়েশ্চার এট ফিল ক্যাপাসিটি, এখানে আমরা কখনো স্ট্যাগনেন্ট ওয়াটার তৈরি হতে দিব না, এখানে সবসময় ফিল ক্যাপাসিটিতে ময়েশ্চার থাকবে এই পটে। এবং এখানে আমরা ট্রান্সপ্লান্ট করার পর থেকে আমরা কখনোই পানি দিব না। তবে হ্যাঁ, যদি রাইসের ক্ষেত্রে হয় আমরা একটা করতে পারি যে প্রথম দিকে জাস্ট ট্রান্সপ্লান্টিং করার পরে কিছুদিন আমরা পানি দিতে পারি জাস্ট গাছটাকে এস্টাবলিশ করার জন্য। এটা সবার ক্ষেত্রেই, যে গাছটাকে এস্টাবলিশ করার জন্য একবারে ড্রাউট কন্ডিশনে আমি যদি ট্রান্সপ্লান্ট করি, সে গাছটা যেহেতু সে আরেক জায়গা থেকে আমি উঠিয়ে নিয়ে আসবো, সে একটা ট্রমা ইনজুরিতে পড়বে। তো তাকে যদি আমরা ময়েশ্চার স্ট্রেসে শুরুতেই ফেলে দিই তাহলে সে মারা যেতে পারে। তো গাছটা এস্টাবলিশড হওয়া পর্যন্ত আমরা তার মধ্যে ময়েশ্চার রাখতে পারি সয়েলের মধ্যে, কিন্তু এরপরে আমরা এখানে আর কোনো ধরনের পানি অ্যাড করব না। একটাতে বলছি ফিল ক্যাপাসিটিতে, যে যখন পানি শুকিয়ে যাবে একবারে তখন আমরা তাদেরকে এখানে তোমার কিছুটা ওয়াটার অ্যাড করবো। আর এক্ষেত্রে তো আমরা কখনো পানি শুকিয়ে যেতেই দেবো না। তো এই ধরনের ক্ষেত্রে হলে কি হয়, যে আমরা যদি ধরো সাপোজ আমি হুইট সিডলিং যদি বলি, তো হুইটের ক্ষেত্রে কি হবে, যে যখন এক্সেস ময়েশ্চারে পড়ে, মেইজের ক্ষেত্রে হবে যখন এক্সেস ওয়াটারে পড়বে তখন তার রুট গ্রোথ, রুটের সাফোকেশন হবে, সে তোমার রেসপায়ার করতে পারবে না রুট থেকে, ফলে রুট গুলি একসময় ডিকম্পোজ হয়ে যেতে পারে, রুট মারা যেতে পারে, ফলে পরবর্তীতে গাছ আলটিমেটলি মারা যাবে, বা তাদের গ্রোথ একবার প্রথমে বন্ধ হয়ে যাবে, তারপর আলটিমেটলি মারা যাবে। ফিল ক্যাপাসিটি যখন থাকে তখন তো সে সাফিসিয়েন্ট সে ময়েশ্চার পাচ্ছে, ফলে তার গ্রোথ খুব সুন্দর হবে। এবং ড্রাউট কন্ডিশনে যখন ড্রাই কন্ডিশন পড়বে তখন গাছ সাধারণত থিন বা লিকলিকে হয়ে যেতে পারে এবং তার ইল্ড কমে যেতে পারে এক্ষেত্রে। সো এটা কোন ক্রপ তুমি এখানে ট্রান্সপ্লান্ট করবা তার উপর ভিত্তি করে তার স্ট্রেসটা কি ধরনের হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা একই বিভিন্ন ক্রপের জন্য একই ধরনের হবে না এটার ইফেক্ট। আমরা একটা জাস্ট এক্সপেরিমেন্ট দেখি এখানে, যে এটা যদিও ওইটার সাথে একদম হুবহু মিলবে না, এটা জাস্ট আমরা ময়েশ্চারের কারণে কি ধরনের হতে পারে এটা পটেটোর একটা তোমার এক্সপেরিমেন্টের একটা ফাইন্ডিংস দেওয়া হয়েছে, যে উভিডি গো তোমার 2015-এ উনি একটা পাবলিশ করে ফ্রন্টিয়ার্স ইন প্ল্যান্ট সায়েন্সে একটা পেপার পাবলিশ করে। ওখানে জাস্ট পটেটো টিউবারের উপরে তোমরা যে এই লেভেলেই তো পড়েছো মনে হয়, ইরিগেশন স্কেডিউলিং পড়েছো না এই লেভেলে। সো সেখানে দেখেছো যে একটা নির্দিষ্ট সময় ময়েশ্চার গাছের জন্য সব সময় আসলে দরকার পড়ে না, একটা নির্দিষ্ট সময়ে তার ক্রিটিক্যাল পিরিয়ড থেকে ওই সময় তাকে ময়েশ্চার সাপ্লাই করতে হবে। সো ওয়াটার ডেফিসিট যদি হয়, যে পটেটো এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে যে 15 to 20 ডেজ এর মধ্যে যদি ওয়াটার কারসিটি হয় তাহলে কি হবে, ডিলেড ইমার্জেন্স, রেস্ট্রিক্ট রুট এস্টাবলিশমেন্ট, রেস্ট্রিক্ট প্ল্যান্ট ডেভেলপমেন্ট, প্রেজেন্স অফ ফিউয়ার স্টকস অর স্টেম। এটা যদি তুমি স্টুলন ইনিশিয়েশনের ক্ষেত্রে হয় তাহলে রেস্ট্রিক্ট প্ল্যান্ট ডেভেলপমেন্ট, লিমিটেড স্টুলন ইনিশিয়েশন, লিমিটেড নাম্বার অফ স্টুলন, রেস্ট্রিক্ট রুট গ্রোথ, রেস্ট্রিক্ট আপটেক এন্ড রেসপন্স টু নিউট্রিয়েন্টস। টিউবার ইনিশিয়েশনের ক্ষেত্রে যদি হয় তাহলে লিমিটেড ফোলিয়েজ এন্ড প্ল্যান্ট ডেভেলপমেন্ট, লিমিটেড টিউবার ইনিশিয়েশন, লিমিটেড নাম্বার অফ টিউবার্স। টিউবার ফিলিং এর ক্ষেত্রে লিমিটেড প্ল্যান্ট এন্ড টিউবার ডেভেলপমেন্ট, রেস্ট্রিক্ট টিউবার সাইজ, প্রমোট রেস্ট্রয় টিউবার শেপ, ফাস্টার সেনেসেন্স, লিমিটেড রিলেটিভ টিউবার ডেন্সিটি এন্ড লিমিটেড টিউবার সাইজ। সো এটা এক এক ধরনের এক এক ক্রপের ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে, এক এক সময় ময়েশ্চার ডেফিসিট হতে পারে।
এটা দুইটা, একটা হুইটের ক্ষেত্রে দেখানো হয়েছে যে ওয়েল ওয়াটার প্ল্যান্ট আর একটা ওয়েল ওয়াটার স্ট্রেস প্ল্যান্ট, যে দেখো যে গাছ মারা গিয়েছে, যেখানে তোমার ওয়েল ওয়াটার প্ল্যান্ট যেখানে পানি ঠিক সময়ে পানি দেওয়া হয়েছে গাছে, সেখানে তোমার দেখো গ্রোথ খুব সুন্দর হয়েছে। কিন্তু অন্যদিকে যেখানে তোমার ওয়াটার স্ট্রেসে ছিল সেই গাছগুলি মারা গেছে এক সময়। মেইজের ক্ষেত্রে দেখো ওয়াটার লগিং যদি হয়, এক সময় গাছ মারা যায়। তোমরা মেইজের ফিল্ডে দেখবা, বা যে আমাদের এগ্রোনমিতে ফিল্ডে যদি এখন আসতা তোমরা দেখতে পারতা সিসেমি আমরা এই বছর খুব সুন্দর হয়েছিল, কিন্তু জাস্ট কিছুদিন আগে ময়েশ্চার বৃষ্টি হওয়ার কারণে পানি আটকে গেছে জমিতে, এবং আমাদের প্রায় 2টা ফিল্ডে তোমার সিসেমি একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট ওয়াটার লগিং এর কারণে। তো যেহেতু গাছ সে ওয়াটার লগিং সহ্য করতে পারে না সিসেমি, তো সেক্ষেত্রে মেইজের ক্ষেত্রে একই ধরনের ওয়াটার লগিং সে সহ্য করতে পারে না, ফলে সে মারা যায় আলটিমেটলি। হুইটের ক্ষেত্রে আরেকটা তোমার এক্সপেরিমেন্ট, জাস্ট ময়েশ্চার ফিল ক্যাপাসিটিতে থাকা, আর যদি ড্রাই কন্ডিশনে এসে পড়ে তাহলে কি ধরনের ইফেক্ট হতে পারে। তো এই ধরনের ইফেক্ট আসলে তোমরা তোমাদের যদি এক্সপেরিমেন্ট সেট করতে পারতো তাহলে এই ধরনের ইফেক্ট হতে দেখতে পারতা, যে গাছ কোথাও হয়তো মারা গেছে, কোথাও হয়তো গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে বা ইয়ে হয়েছে। যেমন রাইসের ক্ষেত্রে, রাইসের আবার এক এক ধরনের ভ্যারাইটি এক এক রকম হতে পারে, যে কিছু আছে তোমার ডিপ ওয়াটার রাইসের ক্ষেত্রে, বা তোমার যেটা হাই ইল্ডিং ভ্যারাইটি যে রাইসগুলি, এগুলির ক্ষেত্রে যদি কনসিডার করো তাহলে কিন্তু এক এক ক্রপের জন্য এক এক ধরনের হতে পারে। যেমন তোমার রাইসের ক্ষেত্রে বলা হয় যে তোমরা এখন ইদানিং শুনে থাকো AWD এর কথা শুনে থাকো, যে অল্টারনেট ওয়েটিং ড্রাইং। অল্টারনেট ওয়েটিং ড্রাইং কি হয়, যে অল্টারনেট ওয়েটিং ড্রাইং হওয়ার কারণে তোমার ওই গাছের সয়েলের মধ্যে অক্সিজেন পৌঁছতে পারে, ফলে তার রুট তোমার টিলার ইনিশিয়েশনে সহায়তা করে এবং টিলার ডেভেলপমেন্ট বেশি হয়, টিলারিংটা এনহ্যান্স করে। আবার যদি তুমি সবসময় পানি ধরে রাখো জমিতে তাহলে টিলারিংটা সেখানে কমে যাবে, কিন্তু তোমার আলটিমেটলি সেখানে উইড গ্রোথ কম হবে। ফলে এই ধরনের আর কি, যে কোন ক্রপের ক্ষেত্রে তুমি কি ধরনের ইফেক্ট হবে সেটা ওই ক্রপ অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে, বা ইফেক্টটা তুমি ক্রপ অনুযায়ী দেখবা। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে, না হলে এখানেই আমার শেষ। খুব সংক্ষেপে আমরা বললাম যে এটা আসলে তুমি বাস্তবে এক্সপেরিমেন্ট যদি না করো তাহলে আসলে এটা থিওরিটিক্যালি তোমাদের ওইভাবে বোঝানো আসলে কিছুটা ডিফিকাল্টি হবে। তারপরে আমরা ছবির মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করেছি যে কি ধরনের ইফেক্ট হতে পারে। স্যার আমরা বললাম যে পানি না থাকে তখন স্যার কি হবে, পানি এক্সেস ওয়াটার তো স্যার রুট সাফোকেশন হয়, আর ওয়াটার না থাকে তখন স্যার কি হবে একটু বলবেন? স্যার ওয়াটার না থাকলে তখন কি সমস্যাটা হবে একটু বলবেন আরেকবার? এটা ক্রপ টু ক্রপ ভেরি করবে, এটা সব ক্রপের ক্ষেত্রে না। কিছু কিছু ক্রপ, যেমন আমি বলছি অ্যাকোয়াটিক ক্রপ, যেগুলি ওয়াটার লাভিং, যেগুলি তোমার রাইসের ক্ষেত্রে, ডিপ ওয়াটার রাইসের ক্ষেত্রে বা এমনি নর্মাল রাইস যেগুলি পানি পছন্দ করে, সেই ক্রপের ক্ষেত্রে কিন্তু আবার সাফোকেশন হবে না। কারণ কি, সেই ক্রপ গুলি তাদের ওই রুটের মধ্যে এমন স্ট্রাকচার তৈরি করা আছে যারা অক্সিজেন সংরক্ষণ করে রাখতে পারে, ফলে তাদের জন্য সমস্যা না। কিন্তু যে ধরনের ড্রাই সয়েল যেগুলি পছন্দ করে সেই ক্রপের ক্ষেত্রে তোমার সাফোকেশনটা হবে। ধরো মাছ পানিতে থাকে, মাছের কিন্তু পানিতে সমস্যা হয় না, কিন্তু তুমি আমি পানিতে থাকি না, কিন্তু তুমি যদি পানিতে নামে ডুব দিয়ে থাকি তাহলে কি হবো, মারা যাবো পানিবন্দী হয়ে, তাই না? হ্যাঁ, এইরকম গাছের ক্ষেত্রে একই অবস্থা। স্যার স্ট্রেসটা কতদিন পর্যন্ত দেওয়া হবে, ডিউরেশনটা কিরকম হবে? কোন ক্রপ কোনটার ক্ষেত্রে? মানে স্যার যে কোনো একটা স্পেসিফিক এক্সপেরিমেন্টে ডিউরেশনটা কি সেম হবে, মানে এক্সেসের ক্ষেত্রে বা না, এটা ক্রপ টু ক্রপ ভেরি করবে। এটা পুরো ক্রপের গ্রোথ পিরিয়ডটাই তুমি দিবা। আবার কিছু কিছু ক্রপের, যেমন আমি বলছিলাম না, তোমরা ইরিগেশন স্কেডিউলে পড়েছো যে ক্রিটিক্যাল একটা পিরিয়ড আছে, তাই না? ওই ক্রিটিক্যাল পিরিয়ডের সময় যদি তুমি ময়েশ্চার, যেগুলি ময়েশ্চার দরকার পড়ে, যেসব টপিকে ইরিগেশন দরকার পড়ে, সেক্ষেত্রে তুমি ক্রিটিক্যাল পিরিয়ডে যদি ময়েশ্চার সাপ্লাই না দাও তাহলে গাছের ইল্ড কমে যাবে বা গ্রোথ ডেভেলপমেন্ট কমে যাবে। তো এটা নির্ভর করবে যে তোমার মেইনলি ক্রিটিক্যাল পিরিয়ড গুলি যদি তুমি ওয়াটার সাপ্লাই দিতে পারো তাহলে তাদের গ্রোথ ইল্ড ভালো হবে। আর যদি কন্টিনিউয়াস তোমার এমনি যদি ড্রাউটে তুমি ফেলে রাখো তাহলে তো তার গ্রোথ এমনি আসলে কম হবে। কিন্তু তুমি যদি একবারই ওয়াটার দিতে না, ধরো ওয়াটার ক্রাইসিস তোমার এরিয়াতে, তাহলে তোমাকে অবশ্যই বেশি ক্রিটিক্যাল পিরিয়ড গুলিতে ওয়াটার সাপ্লাই রাখতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই এক্সপেরিমেন্টটাতে ফিল্ড ক্যাপাসিটিতে কি যেমন একটা
বলি যে তোমার রাইসের ক্ষেত্রে যখন গ্রেন ফিলিং চলতে থাকে তখন কিন্তু জমিতে স্ট্যাগন্যান্ট ওয়াটার রাখতে হবে, কারণ সেই সময় স্ট্যাগন্যান্ট ওয়াটার রাখলে কি হবে যে তোমার যে খাবার তৈরি হয়েছে গাছে, খাবারগুলি সম্পূর্ণ গ্রেন ফিলিং এবং গ্রেইনের মধ্যে সাপ্লাই হবে। কিন্তু তুমি যদি সেক্ষেত্রে যদি ওয়াটার দিয়ে সরাই দাও জমি থেকে, তাহলে কি হবে, তোমার সেখানে আবার টিলার ইনিশিয়েশন শুরু হতে থাকবে, ফলে ওখানে আবার নতুন করে টিলার উৎপাদন হবে। ফলে টিলার উৎপাদন হতে গেলে খাবার অনেকটা চলে আসবে টিলার উৎপাদনে, গাছ ব্যয় করবে, আবার কিছুটা ফিলিং এ। ফলে এখানে তোমার ওই যে গ্রেন ফিলিং ও ভালোভাবে হবে না, টিলারও ভালোভাবে হবে না। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই সময় স্ট্যাগন্যান্ট ওয়াটার রাখতে হবে, এবং গ্রেন ফিলিং শেষ হয়ে যাওয়ার পরে তোমার পানি জমি থেকে সরাই দিতে হবে, কারণ সেক্ষেত্রে তুমি আবার হারভেস্ট করবা জমি। তো জমিতে পানি থাকলে হারভেস্ট করা ডিফিকাল্ট হবে, যে হারভেস্ট কম্বাইন হারভেস্টার বা ইয়ে নামাতে গেলে, তো সেক্ষেত্রে জমিটা আবার ড্রাই করে দিতে হবে। হ্যাঁ, একজন কি জানি বলতেছিল ফিল্ড ক্যাপাসিটি। স্যার এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ফিল্ড ক্যাপাসিটিতে কি রকম রেজাল্ট দেখা যায়? এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা আসলে আমি তো কোনো স্পেসিফিক কোনো ক্রপের জন্য তোমাকে এখানে এক্সপেরিমেন্ট আমি বলি নাই, তাই না? সো তুমি এখন কোন ক্রপের ক্ষেত্রে তুমি জানতে চাচ্ছ? স্যার রাইস যদি হতো তাহলে ফিল্ড ক্যাপাসিটি কি রকম হতো? রাইসের যদি তোমার যে কি হতো, রাইসের ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে তোমার ভ্যারাইটি বা কালটিভারের উপর ডিপেন্ড করবে, তবে ফিল্ড ক্যাপাসিটি তাদের গ্রোথ ভালো হবে, কারণ যেহেতু টিলার বেশি হবে, গাছের প্রচুর টিলার হবে। এবং অনেক সময় বলা হয়ে থাকে রাইস কিন্তু অ্যাকোয়াটিক প্লান্ট না, যদিও আমরা দেখি যে অ্যাকোয়াটিক হিসেবেই অনেক সময় দেখি যে পানির মধ্যে সে ভালোভাবে হচ্ছে, কিন্তু তোমরা সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশনের কথা শুনেছো, নাম শুনেছো কি? এসআরআই মেথড, রাইস কাল্টিভেশন রাইস পড়াইছে যে স্যার, তখন বলছি হ্যাঁ, এসআরআই এর ক্ষেত্রে কি হয় যে রাইস জমিতে তোমার স্ট্যাগন্যান্ট ওয়াটার কখনো রাখা হয় না, জাস্ট অল্টারনেট ওয়েটিং টাইমটা ওখানে প্র্যাকটিস করা হয়। জমি শুকিয়ে দেওয়া হয়, জমি শুকানো কি ফিল্ড ক্যাপাসিটিতে ময়েশ্চার যাওয়ার রাখা হয় সব সময়, এবং কখনো যদি হেয়ারি ক্র্যাক তৈরি হয় সেখানে, তখন সেখানে আবার নতুন করে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়। সো এই কারণে কি হয়, তাদের টিলার অনেক বেশি হয়। নর্মাল যে আমরা রাইস কাল্টিভেশন করি যেটা, সেখান থেকে যে ওয়াটার সারা বছর ওয়াটার ধরে রাখা, সেখান থেকে তোমার ওই ইয়ার ক্ষেত্রে কি বলে এসআরআই এর ক্ষেত্রে টিলার প্রচুর পরিমাণ টিলার হয়, এবং তাদের রুট ডেভেলপমেন্টও বেশি হয়। সো আলটিমেটলি ইল বেশি হয়। তোমরা এসআরআই মেথডটা যদি কেউ জাস্ট জানার ইচ্ছা থাকে একটু জাস্ট পড়বা, যদিও এটা একটা প্যাকেজ, তুমি যে কোনো একটা মেথডকে শুধুমাত্র ময়েশ্চারকে চিন্তা করেই যদি তুমি এটা চিন্তা করতে থাকো, তাহলেও কিন্তু আবার হবে না। তোমাকে এক্ষেত্রে ময়েশ্চার, তারপর সয়েল কন্ডিশন, অনেক কিছু ফ্যাক্টর আছে, রাইসের সিডলিং, কোন এজের সিডলিং তুমি ট্রান্সপ্লান্ট করেছো তার উপর নির্ভর করবে, এই আর কি। তবে রাইসের ক্ষেত্রে যে বলা হয় যে তোমার অল্টারনেট ওয়েটিং টাইম এই জন্য প্র্যাকটিস করতে বলা হয়, কিন্তু আমাদের ফার্মাররা আসলে সারা বছর পানি দিয়ে রাখতেই পছন্দ করে, কারণ পানি তুমি ফার্মাররা যখন ওই যে শ্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল থেকে পানি নেয়, তখন তাদের সাথে কন্ট্যাক্ট যে থাকে, তাদের সাথে এমন ভাবে কন্ট্যাক্ট থাকে যে জমি তুমি পুরো সিজনের জন্য কন্ট্যাক্ট থাকে, যে তুমি পানি যাই নাও তোমাকে হয়তো 1000-2000 টাকা দিতে হবে। তো 1000-2000 টাকা যেহেতু দিবা, তো কম পানি নিব এই জন্য, সারা বছরই পানি নেয় এই জন্য আর কি কৃষকরা। তো এদেরকে যদিও অন্য কোনো মেথডোলজি আমরা যতই চেষ্টা করছি, যেমন এরোবিক রাইস, তোমরা ডাইরেক্ট সিডেড রাইসের কথা নাম শুনেছো তাই না? ডিডিএসআর নাম শুনেছো কি? ডিডিএস, ডাইরেক্ট সিডেড রাইস। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ কেউ? হ্যালো, জি স্যার। তোমরা রেসপন্স করছো না তো। আচ্ছা, বললাম যে ডিডিএস রাইসের ক্ষেত্রে তোমরা নাম শুনেছো তাই না? ড্রাই ডাইরেক্ট সিডেড রাইস। তো ড্রাই ডাইরেক্ট সিডেড রাইসের ক্ষেত্রে কি হয় যে এখন যদি আমরা এটা ইফেক্টটা পাচ্ছি না কেন, কারণ হলো তোমার ওই যে ফার্মাররা সবাই এগিয়ে আসছে না, ফলে একটা জমিতে যাদের আইসোলেটেড কিছু কিছু জমিতে কালটিভেট করা হয়, এবং এই ক্ষেত্রে সমস্যা হয় জমি চাষ করার ক্ষেত্রে একটা সমস্যা হয়। পাশের জমি পাডলিং করছে, তোমার জমি পাডলিং করছো না, ফলে পানি এখানে যাতে ওই পাডলিং এর যেখানে জমি করছে সেই জমির পানি চলে আসছে তোমার জমিতে, বা ওই সময়ে তোমার আশেপাশে অন্যরা যেহেতু এই মেথড তোমার নিচ্ছে না, ফলে আশেপাশে ওই সময়ে কোনো ক্রপ থাকে না, ধান। যেমন এখন আমাদের ফিল্ডে যারা এরোবিক রাইস তোমার কালটিভেট করেছে, তাদের জমিতে শুধু ধান আছে, আর কোনো জমিতে ধান নেই, ফলে ধানের যত পোকামাকড় আছে, পাখি আছে, সবকিছু তোমার চলে আসছে ওই এরোবিক ফিল্ডে। সো এক্ষেত্রে দেখা যায় ইল রিডিউস হচ্ছে। কিন্তু সবাই যদি একসাথে যদি সবাই প্র্যাকটিস করতো, তাহলে এটা হয়তো ভালো
একটা ইফেক্টিভ একটা টেকনোলজি হতো, এই আর কি। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার ওয়াটার লগিং এর সাথে ডিডিএস এর পার্থক্যটা আসলে কোথায় স্যার? ডিডিএস তো ড্রাই ডাইরেক্ট সিডেড, যেটা হলো সেখানে পানির কোনো পানি দেওয়া হয় না জমিতে, শুকনা পদ্ধতিতে চাষ। আর ওয়াটার লক কন্ডিশনে তো তোমার তুমি কি প্রশ্নটা করেছো আসলে? স্যার ওয়াটার রিকোয়ারমেন্টটা কি স্যার? হ্যাঁ, ওয়াটার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমি বলছি যে ওয়াটার রিকোয়ারমেন্ট, যেমন আমি ওখানে ওয়াটার কমে যাচ্ছে না, কম পরিমাণ, আমি একদম মিনিমাম ওয়াটার ইউজ করা হয়। সাধারণত একবারে না দেওয়ারই কথা বলা হয় তোমার ড্রাই ডাইরেক্ট সিডের ক্ষেত্রে, কিন্তু তারপরও মাঝে মধ্যে যদি বেশি এক্সট্রিম ড্রাই চলে যায় তাহলে হয়তো একটা জাস্ট হালকা একটা সেচ দেওয়া হয় জমিতে, বা অনেকটা রেইন ফেড কালটিভেশনের মতো বলা হয়। কিন্তু যেটা তোমার অন্যান্য যেটা যে নর্মাল পদ্ধতি, যেটা আমরা পাডলিং করে কাছে আসাবাদ করি, সেখানে প্রচুর পরিমাণ পানি দরকার পড়ে পাডলিং করতে গিয়ে। ক্রিটিক্যাল টাইম গুলোতে স্যার কিভাবে দেওয়া হয়? কার রাইসের ক্ষেত্রে? ওই ড্রাই ডাইরেক্ট সিডের ক্ষেত্রে? জি স্যার। ওইটা আসলে ওইভাবে আলাদাভাবে ক্রিটিক্যাল পিরিয়ডে না, ওইটা ওইভাবে পানি আসলে দেওয়া হয় না। তোমার ড্রাই ডাইরেক্ট সিডের ক্ষেত্রে তোমার যেহেতু এটা লেট সোয়িং হয়, ফেব্রুয়ারির শেষ দিকে হয়, ফলে এরপরে আমাদের দেশে সাধারণত বৃষ্টিপাত হয় সারা বছর। তো ওই যে তোমার কিছুদিন পর, এই যে এখন যেমন বৃষ্টিপাত হচ্ছে, তাই না, তোমার পানি দেওয়ার দরকার পড়ে না, তো জমিতে এমনি রস থাকে। যেটা তোমার আমন রাইসের ক্ষেত্রে হয়। আমাদের কিন্তু আমন রাইসের ফিল্ডে আমাদের এখানে কিন্তু পানি দিতে হয় না, কিন্তু অনেক এরিয়া আছে রাজশাহীর ওইদিকে বা অন্য কোথাও যদি হয়, যদি বৃষ্টিপাত একবারই না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইরিগেশন দিতে হবে মাঝে মধ্যে। কিন্তু যদি বৃষ্টিপাত হয় তোমার ধরো কিছুদিন পর পর, তাহলে কিন্তু তোমার ইরিগেশন দেওয়ার দরকার পড়ে না। সো ড্রাই ডাইরেক্ট সিডের ক্ষেত্রে এটা আসলে রেইন ফেড হয়, এখানে তোমার আলাদা কোনো ময়েশ্চার দেওয়া হয় না, ঠিক আছে, থ্যাংক ইউ বৃষ্টি নির্ভর। হ্যাঁ, ওয়েলকাম। তো আমার যদি কোনো কোশ্চেন না থাকে, আমার ক্লাস এখানেই শেষ। তোমরা যে চ্যাট বক্সে ওই লিংকটা দেওয়া আছে, ওখানে তোমরা সবাই পূরণ করে দিছো তো, না? জি স্যার। ওকে, তো দিয়ে যদি থাকো, আর যদি কোনো কোশ্চেন থাকে আমার এই এক্সপেরিমেন্ট, যদি ছোট্ট একটা এক্সপেরিমেন্ট, তারপর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে যে কোনো সময় আমার মেইল করতে পারো, আমি রেসপন্স করার চেষ্টা করবো, বা ফোন করতে পারো, ফোনে আমি রেসপন্স করবো। ঠিক আছে? তো তোমাদের এখন আমি লগ আউট হয়ে যাচ্ছি, এবং পরবর্তীতে ম্যাডাম